আজকের ভিডিওতে ক্যাপাসিটরের যে সেকশনগুলো ডিসকাস করা হবে সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ক্যাপাসিটরের সাথে ব্যাটারির কানেকশন থাকবে। চলো ভিডিও শুরু করা যাক। আর ভিডিও এর সময় বাড়তে বাড়তে তোমরা বুঝতে পারবে যে কী কী কেস রয়েছে। আর আমি চেষ্টা করব তোমাদের এক্সামে যত সমস্ত প্রশ্ন আসবে সেই সমস্ত প্রশ্নের কন্টেন্ট যেন আমি এই ভিডিওতে দিতে পারি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাপাসিটর রয়েছে যার ক্যাপাসিটেন্স হচ্ছে সি। আর এই ক্যাপাসিটরের সাথে একটা ব্যাটারিকে কানেক্ট করা রয়েছে। আর এই ব্যাটারির যে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভি। ঠিক আছে, এবারে দেখো যখন তুমি কোনো ক্যাপাসিটরকে ব্যাটারির সাথে কানেক্ট করবে তখন স্বাভাবিক ব্যাটারি কি করবে, ব্যাটারি চেষ্টা করবে যাতে করে এই ক্যাপাসিটরের মধ্যে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন থাকে। এখন স্বাভাবিক যদি ক্যাপাসিটরের পাত দুটোর মধ্যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় তাহলে স্বাভাবিক একটা প্লেটে পজিটিভ চার্জ জমবে, একটা প্লেটে নেগেটিভ চার্জ জমবে। তো এখানে ধরে নাও প্লাস কিউ চার্জ জমেছে, এখানে প্লাস কিউ চার্জ জমেছে, আর এখানে মাইনাস কিউ চার্জ জমেছে। ঠিক আছে, এবারে স্বাভাবিক যদি ক্যাপাসিটরের সাথে কানেক্ট করে দাও, যদি ক্যাপাসিটরের সাথে কানেক্ট করে দাও তাহলে যেহেতু ক্যাপাসিটরের দুটো পাতে চার্জ জমতে শুরু করেছে তাহলে স্বাভাবিক ব্যাটারিকে তো কিছু ওয়ার্ক করতে হবে। স্বাভাবিক একটা ক্যাপাসিটরকে যদি চার্জ করতে হয় তাহলে আমাদেরকে ওয়ার্ক ডান করতে হয়, এক্সটার্নাল এজেন্টকে ওয়ার্ক ডান করতে হয়। আমরা পড়েছিলাম হাফ সিভি স্কোয়ার ওয়ার্ক ডান করতে হয়। কিন্তু এইখানে এক্সটার্নাল এজেন্ট মানে কি, ব্যাটারি, কারণ এখানে ওয়ার্কটা ব্যাটারি করবে। এখন তুমি লক্ষ্য করে দেখো যদি ব্যাটারিকে যদি কিউ পরিমাণ চার্জ সাপ্লাই করতে হয়, তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হবে, ওয়ার্ক ডান বাই ব্যাটারি ইজ ইকুয়াল টু কত হবে, সিভি হবে। স্বাভাবিক আমরা জানি যে একক ধনাত্মক আধানকে ভি ভোল্টেজকে যদি অতিক্রম করতে হয় তাহলে যে ওয়ার্ক করতে হয় সেটা হচ্ছে ভি। তাহলে সিভি হবে না, আমি ভুল বললাম, কিউ ভি হবে। একক ধনাত্মক আধান যদি ভি বিভব পার্থক্য অতিক্রম করে তাহলে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে ভি। তাহলে কিউ আধানকে যদি ভি বিভব প্রভেদ অতিক্রম করতে হয় তাহলে যে ওয়ার্ক ডান করতে হবে সেটা হচ্ছে কিউ ভি। স্বাভাবিক, তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হবে, কিউ ইন্টু ভি হবে। এখানে প্লাস কিউ লিখেছি না, তাহলে এখানে প্লাস কিউ লিখছি। চলো, তাহলে ব্যাটারি যে ওয়ার্ক করবে সেটা হচ্ছে কিউ ইন্টু ভি। কিন্তু এই যে ওয়ার্ক ব্যাটারি করলো তার কি পুরোটাই এনার্জি হিসাবে ক্যাপাসিটর স্টোর করে নেবে? এই যে ওয়ার্কটা ব্যাটারি করলো এই ওয়ার্কের কি পুরোটাই এখানে স্টোর হবে? যদি পুরোটা হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে কতটা ওয়ার্ক এখানে এনার্জি হিসাবে স্টোর হবে? আমরা জানি যে কোনো একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি ভি বিভব পার্থক্য থাকে তাহলে ভি বিভবে যদি ওকে আহিত করতে হয় তাহলে ওর মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর থাকে, অর্থাৎ এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু কত হয়, হাফ ইন্টু কিউ ইন্টু ভি হয়। এবারে তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি হাফ সিভি স্কোয়ার কেন করলেন না, স্যার আপনি কিউ স্কোয়ার বাই টু সি কেন করলেন না? তুমি বলো হাফ সিভি স্কোয়ার কখন করবো, যখন ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। কিউ স্কোয়ার বাই টু সি কখন করবো, যখন কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। কিন্তু লক্ষ্য করে দেখো তুমি যখন কোনো একটা ব্যাটারিকে ক্যাপাসিটরের সঙ্গে যুক্ত করেছো তখন ইনিশিয়ালি তো বিভব ভি হয়ে যায়নি, চার্জ জমতে সময় লেগেছে, ভোল্টেজটাও ভি এখানে হতে সময় লেগেছে। এখন চার্জ কীরকমভাবে জমবে, কত সময়ে কত চার্জ জমবে, একবারেই কি কিউ চার্জ জমে যাবে? একবারেই কি তোমার দেখো না ভি ইজ ইকুয়াল টু কত হয়, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি হয়। কিউ চার্জ জমলে পরে বিভব ভি হবে, কিন্তু চার্জ কি ইনিশিয়ালি কিউ ছিল? টি ইজ ইকুয়াল টু 0 সময়ে চার্জ কিউ ইজ ইকুয়াল টু 0 ছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এইখানে চার্জ জমতে থাকছে, অর্থাৎ কিউ এর মান বাড়তে থাকছে, বিভবের মানও বাড়তে থাকবে। তার মানে কি এখানে বিভব ভিটা ভ্যারি করছে, একটা সময় এসে পরে এখানে ভোল্টেজটা ভি হবে, ভোল্টেজটা বাড়তে সময় লাগবে। এখন তোমাদের মাথায় এই প্রশ্ন আসতে পারে,
যে কিভাবে বাড়বে, কেমন করে বাড়বে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আলোচনা করব যখন ক্যাপাসিটরকে কোনো একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো তখন চার্জটা কেমন করে জমতে থাকে, কোন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন মেনে জমতে থাকে, কখন চার্জের জমার রেটটা বেশি হবে, কখন চার্জ জমার রেটটা কম হবে, চার্জ যেভাবে জমবে ভোল্টেজটা কি সেভাবে ডেভেলপ হবে, চিন্তা নেই। চার্জিং অফ ক্যাপাসিটর আজকেই ডিসকাস করব। তো এখন আপাতত এটুকু জেনে রাখো যে সময়ের সঙ্গে সঙ্গে চার্জ জমবে, তার মানে কি চার্জের মানটা এখানে ভ্যারি করছে, তাহলে কিউও ভ্যারিয়েবল, আর কিউ যদি ভ্যারি করে স্বাভাবিক ভিও ভ্যারি করবে, তাহলে ভিও ভ্যারিয়েবল। আর আমি যখন এনার্জি অফ ক্যাপাসিটর পড়িয়েছিলাম তখন বলেছিলাম যখন কিউ আর ভি যখন দুটোই ভ্যারি করবে তখন তুমি এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ কিউ ভি, এই সূত্রটি লাগাবে। যারা যারা জানো তারা খুব ভালো জিনিস, যারা যারা জানো নি আমি আবার বলছি ভিডিওটা কিন্তু দেখে নেবে। আমি লিঙ্কের ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, বা প্লেলিস্ট চেক করেও দেখতে পারো। এবারে দেখো এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর হাফ কিউভি হলো, ব্যাটারি কত ওয়ার্ক করেছিল কিউভি, আর ক্যাপাসিটরে কত এনার্জি স্টোর হয়েছে হাফ কিউভি। তার মানে কি অর্ধেকটা স্টোর হয়েছে, বাকি অর্ধেকটা কোথায় গেল? তাহলে বাকি অর্ধেকটা স্বাভাবিক হিট তৈরি হয়ে গেছে। তাহলে হিট কত তৈরি হয়েছে? হিট তৈরি হয়েছে, আমি এটা দিয়েছি ইনপুট, এটা পেয়েছি আউটপুট, তাহলে হিটটাও যেহেতু আউটপুট হিসেবে পাবো তাহলে এইটার থেকে এটা মাইনাস করলেই হিট হয়ে যাবে, তাই না? আমি এতটা দিয়েছিলাম তার মধ্যে এতটা পেয়েছি, বাকিটা কোথায় গেল? বাকিটা হিটে তৈরি হয়েছে। তার মানে আমি যে ইনপুট দিয়েছি সেটা এনার্জিটা একটা অংশ এনার্জিতে স্টোর হয়েছে আর একটা অংশ হিট তৈরি হয়েছে, হিটটা পরিবেশে ছড়িয়ে দিয়েছে স্যার। এ যে ওয়ার্ক করেছে তার একটা অংশ এখানে এনার্জিতে হিসাবে স্টোর হয়েছে আর বাকি অংশটা হিটে ট্রান্সফার হয়ে গেছে, হিট তৈরি হয়ে গেছে। তাহলে হিট কত তৈরি হবে? হিট ইজ ইকুয়াল টু হবে ইনপুট মাইনাস এনার্জি স্টোরড। দেখো আই ইজ ইকুয়াল টু ই প্লাস এইচ, এটা কিন্তু কোনো সূত্র নয়, এটা আমার বানানো, ঠিক আছে? জাস্ট বোঝাবার জন্য আমি লিখলাম ইনপুট ইজ ইকুয়াল টু একটা অংশ এনার্জি স্টোর হয়েছে, একটা অংশ হিটে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে হিট ইজ ইকুয়াল টু ইনপুট মাইনাস এনার্জি স্টোর। ইনপুট কত ছিল? কিউ ইন্টু ভি ছিল। এনার্জি কত স্টোর হয়েছে? হাফ ইন্টু কিউ ইন্টু ভি হয়েছে। তাহলে কতটা পরিমাণ হিট তৈরি হয়েছে? সেটা হচ্ছে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। তাহলে যতটা পরিমাণ এনার্জি ক্যাপাসিটারে স্টোর হয়েছে ততটা পরিমাণ হিট এনার্জি বাইরে রেডিয়েট করেছে, ততটা পরিমাণ হিট লস হয়েছে। তার মানে 50% তোমার স্টোর হয়েছে, 50% তোমার স্টোর হয়েছে আর বাকি 50% তোমার হিট লস হয়েছে। বোঝা গেছে? তো এটা খেয়াল রাখবে যখন কোনো ক্যাপাসিটারকে যখন কোনো ব্যাটারির সাথে যোগ করে দেওয়া হয় তখন ব্যাটারি যে ওয়ার্ক করে তার 50% এনার্জি হিসাবে তার 50% ক্যাপাসিটার এনার্জি হিসাবে স্টোর করে, বাকি 50% কিন্তু আমার হিট লস হয়ে যায়। তাহলে 50% তোমার স্টোর করছে, বাকি 50% কি হচ্ছে? হিট লস করছে। এটা কিন্তু খেয়াল রাখবে, নোট ডাউন করো। এবারে দেখো কোনো একটা ক্যাপাসিটরকে কোনো একটা রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজ কম্বিনেশনে, অর্থাৎ ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনকে আমরা একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে? ধরে নাও ব্যাটারির যে বিভব সেটা হচ্ছে ভি, এই যে ক্যাপাসিটার তার ক্যাপাসিটেন্স হচ্ছে সি, আর এই যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর। তুমি ইজিলি বলতে পারবে যে এই ভি ইজ ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার প্লাস ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স। আমি বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ভিসি প্লাস ভিআর, লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। এখন ভিটাকে ভি লিখলাম, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটারকে আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কী হয়? কিউ বাই সি। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। আর ভিআর ইজ ইকুয়াল টু কত হয়? আই ইন্টু আর লিখতে পারি। আমি এখানে দেখব যে সময়ের সঙ্গে সঙ্গে এখানে চার্জটা কি হারে পরিবর্তন হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট সময় টিতে এইখানে কত চার্জ জমছে, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট সময় টিতে এখানে কত ভোল্টেজ তৈরি হচ্ছে, কত বিভব তৈরি হচ্ছে, সেইগুলো আমরা ডিসকাস করব। একটুক্ষণ আগে আমরা করলাম না যে বললাম না কোনো একটা ক্যাপাসিটারকে যখন তুমি কোনো একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দেবে তখন কিন্তু হঠাৎ করে বিভবটা ভি হয়ে যায় না, সময়ের সঙ্গে সঙ্গে বিভব বাড়তে থাকে। কেন? কারণ এই যে ক্যাপাসিটারের যে দুটো প্লেট রয়েছে সেখানে, এই যে ক্যাপাসিটারের যে দুটো প্লেট রয়েছে
সেখানে কিন্তু চার্জটা জমতে সময় লাগে, আস্তে আস্তে করে চার্জ জমতে থাকে। তাহলে কোনো একটা স্পেসিফিক সময় টিতে কত পরিমাণ চার্জ জমছে সেটা তো আমাকে বের করতে হবে, সেটাই বলা হচ্ছে চার্জিং অফ ক্যাপাসিটার, হেডিং দেওয়া আছে, বুঝতে পারছো। যাই হোক, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কিউ বাই সি ইজ ইকুয়াল টু, সরি, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি প্লাস আই আর। এখন কিউ ইজ ইকুয়াল টু লিখতে, আইকে লিখতে পারি ডি কিউ বাই ডিটি, আই ইজ ইকুয়াল টু লিখতে পারি ডি কিউ বাই ডিটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, আর আইকে লিখছি ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিটি, সরি। তাহলে এইখানে লিখতে পারি ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস কিউ বাই সি ইন্টু 1/r। তাহলে এইখানে লেখা যেতে পারে সিভি মাইনাস কিউ ডিভাইডেড বাই সিআর, লেখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখান থেকে লেখা যেতে পারে ডিকিউ বাই সিভি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু ডিটি বাই সিআর। এবারে কোনো একটা স্পেসিফিক সময় টিতে যদি আমাকে চার্জ কত জমেছে সেটা যদি বের করতে হয়, তাহলে স্বাভাবিক এইটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইখানে ইন্টিগ্রেশনের সাইন, এইখানে ইন্টিগ্রেশনের সাইন। আমি জানি যে টি ইজ ইকুয়াল টু 0 সময় এখানে তো কোনো চার্জ ছিল না, তাহলে টি ইজ ইকুয়াল টু 0-তে চার্জ 0 ছিল, টি ইজ ইকুয়াল টু টিতে চার্জ কিউটা আমি এখন বের করতে চাইছি। এখন ইন্টিগ্রেশন তোমরা করতে শিখেছো, ক্লাস 12-এ তোমরা পড়ছো, তো ইন্টিগ্রেশন তোমরা নিজেরা করলে খুশি হব, আর না হলে তো আমাকে দেখাতেই হবে, কিছু করার নেই, তো আমি করে দেখাচ্ছি। যদি নিজেরা করতে পারো তাহলে কিন্তু ভালো। দেখো, ফিজিক্স কিন্তু এই লাইনেই ছিল, আর কিন্তু ফিজিক্স নেই, বাদবাকি কিন্তু পুরোটা ম্যাথামেটিক্স। এবারে তোমাদেরকে কিন্তু এই ইকুয়েশনটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। কেন বুঝতে অসুবিধা হতে পারে? কারণ তোমরা ম্যাথামেটিক্সে দুর্বল, ফিজিক্সে নয়। ফিজিক্স কিন্তু এই লাইন পর্যন্তই সীমাবদ্ধ ছিল, এবারে কিন্তু পুরো খেলাটাই ম্যাথামেটিক্সের। যারা ম্যাথামেটিক্স ভালো করে করতে পারবে তারা এটা ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে, যারা ম্যাথামেটিক্স ভালো করে করতে পারবে না তাদের জন্য এটা একটু অসুবিধা হবে। যাই হোক, আমি করে দিচ্ছি। যারা ম্যাথামেটিক্সে স্ট্রং তারা নিজেরা করার চেষ্টা করো। দেখো, ডিকিউ বাই সিভি মাইনাস ভি এর ইন্টিগ্রেশন কত হবে? এর ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ ln অফ সিভি মাইনাস কিউ। এর আপার লিমিট লোয়ার লিমিট বসবে, আমি মাইনাস সাইনটাকে তুলে দিচ্ছি আর লোয়ার লিমিট আর আপার লিমিটকে এক্সচেঞ্জ করে দিচ্ছি। লোয়ার লিমিটটাকে কিউ নিচ্ছি আর আপার লিমিটটাকে আমি 0 নিচ্ছি, লোয়ার লিমিটকে আমি কিউ নিচ্ছি আর আপার লিমিটকে আমি 0 করছি। আর এটা হয়ে গেল টি বাই সিআর। এটা তো কোনো অসুবিধা নেই, এটা তো ইজিলি এটা এটা তো ইজি বুঝতে পারছো। এইখানে তুমি যদি মানটা বসাও তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ln সিভি বাই সিভি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আসবে টি বাই সিআর। আমি একটু স্টেপ জাম্প করছি, আমার বোর্ডে বেশি জায়গা নেই, আমি স্টেপ জাম্প করছি। আচ্ছা, এক কাজ করা যাক, আমি যদি মাইনাস কমন নিই, আচ্ছা দেখো, ln মাইনাস যদি কমন নিই তাহলে সিভি মাইনাস কিউ বাই সিভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ টি বাই সিআর হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে যেটা আসবে 1 মাইনাস কিউ বাই সিভি, তাহলে এইখানে আসবে ln অফ 1 মাইনাস কিউ বাই সিভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ টি বাই সিআর আসবে। তো আমার তো আর লেখার জায়গা নেই, কোথায় লিখবো আমি? কোথায় লিখবো কোথায় লিখবো কোথায় লিখবো? নোট ডাউন করে জায়গা বের করি আগে। এবারে দেখো, এই লাইন থেকে এই লাইনটা করছি, 1 মাইনাস কিউ বাই সিভি ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর। কেন ই টু দ্য পাওয়ার হলো? কারণ ln এর বেসটা সবসময় ই হয়। এবারে আমাকে কিউ এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কিউ বাই সিভিকে লিখতে পারি
1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু সিভি ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর। এবারে সিভি কি রিপ্রেজেন্ট করছে? সিভি রিপ্রেজেন্ট করছে, দেখো সিভি মানে তো চার্জ হয়, অর্থাৎ যখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা ভি হয়ে যাবে তখন সিভিটা হচ্ছে টোটাল চার্জ কিউ জিরো হয়ে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম চার্জ। অর্থাৎ আমি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর। অর্থাৎ কিউ ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সিভি, অর্থাৎ সিতে যে ম্যাক্সিমাম চার্জটা জমবে সেটা হচ্ছে সিভি। অর্থাৎ সিতে যদি টোটাল ভোল্টেজ ভিটাই যদি ড্রপ হয়ে যায় তখন ভি আর ইজ ইকুয়াল টু কত হবে? দেখো না কি ছিল, ভি ইজ ইকুয়াল টু ছিল ভিসি প্লাস ভি আর। এখন ভি সি ইজ ইকুয়াল টু হবে, ভিসি ইজ ইকুয়াল টু হবে ভি মাইনাস ভি আর। এখন ভিসি ইজ ইকুয়াল টু যদি ভি হয়ে যায় তাহলে ভি আর ইজ ইকুয়াল টু জিরো হবে। ভিসি অর্থাৎ টোটাল ভোল্টেজটা যদি একাই ক্যাপাসিটার নিয়ে নেয় তাহলে রেজিস্ট্যান্সের ভাগ্যে কতটা জুটলো? সেটা জিরো হবে। কিন্তু সেটা অ্যাচিভ করতে কত সময় লাগবে এটা তো বের করতে হবে। অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স কখন হবে? যখন ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর ইজ ইকুয়াল টু জিরো হবে। আর এটা তখনই সম্ভব যখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। অর্থাৎ ইনফাইনাইট সময় পরে গিয়ে তোমার এইখানে টোটাল ভি ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ এইখানে ম্যাক্সিমাম চার্জ অর্থাৎ সিভি পরিমাণ চার্জ জমবে। অর্থাৎ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু জিরো হবে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা জিরো হবে। আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা জিরো হবে অর্থাৎ সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট আই ইজ ইকুয়াল টু জিরো হবে। কেন? কারণ ওহমস ল অনুসারে ভি ইজ ইকুয়াল টু আই আর হয়। যেহেতু ভি ইজ ইকুয়াল টু জিরো সেহেতু আই ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে বোঝা গেল যে কোনো ক্যাপাসিটরকে যদি কোনো ব্যাটারির সাথে যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ বাড়তে থাকবে। একটা সময় আসবে যখন পুরো ভোল্টেজটা একাই সি নিয়ে নেবে, অর্থাৎ ভিসি ইজ ইকুয়াল টু ভি হয়ে যাবে। আর যখন ভিসি ইজ ইকুয়াল টু ভি হবে তখন আর এর কপালে কোনো ভোল্টেজ থাকবে না। আর আর এর অ্যাক্রসে যদি ভোল্টেজ জিরো হয় তাহলে ওহমস ল অনুসারে আই ইজ ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট কিন্তু যাবে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। টি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট সময় পরে আই ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। কেন? কারণ ভি আর ইজ ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ ভিসি ইজ ইকুয়াল টু ভি হবে। এই যে ভিসি ইজ ইকুয়াল টু ভি হবে, যেগুলো কিন্তু খেয়াল রাখবে, এই পুরো ব্যাপারটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবারে এরও কিছু কেস রয়েছে। তুমি এক কাজ করো, আর তো লেখার জায়গা নেই এখানে, আমি এখানেই লিখলাম। তাহলে টি ইজ ইকুয়াল টু যখন জিরো, অর্থাৎ ইনিশিয়ালি টি ইজ ইকুয়াল টু যখন তুমি জিরো বসাচ্ছ, টি ইজ ইকুয়াল টু জিরো বসালে ই টু দ্য পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। ই টু দ্য পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে, অর্থাৎ চার্জ কিউ ইজ ইকুয়াল টু তখন জিরো হবে। আর চার্জ কিউ ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ভিসি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। যেহেতু কিউ জিরো তাহলে কিউ বাই সি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভিসি ইজ ইকুয়াল টু জিরো। তখন টোটাল ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ভি আর হবে। কেন? কারণ ভিসি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। তার মানে যদি টোটাল ভোল্টেজটা যদি রেজিস্ট্যান্সে চলে আসে তখন কারেন্ট আই ইজ ইকুয়াল টু তখন কিন্তু সিস্টেমে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু জিরোতে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ জিরো হওয়ার জন্য টোটাল ভোল্টেজটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে। টোটাল ভোল্টেজটা যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হয় তাহলে আই ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে। আর আই ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? তখন আই ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালু হবে ভি বাই আর, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে ক্যাপাসিটরটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। ঠিক আছে, আপাতত নোট ডাউন করো, তারপরে আমি লাস্ট পয়েন্টটা বলছি। এত বড় ইন্টিগ্রেশন, তারপরে এত বড় এক্সপ্রেশন, আবার সেই এক্সপ্রেশন থেকে এত কিছু ডেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে আমার মনে হয়েছে, তাই জন্য আমি এই পুরো এক্সপ্রেশনটা আরেকবার রিভাইজ করিয়ে দিই। আমরা জানি যে কোনো একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে যে পরিমাণ চার্জ জমবে কোনো একটা ইনস্ট্যান্ট টিতে তার এক্সপ্রেশন কিউ ইজ ইকুয়াল টু কত হয়? কিউ ইজ ইকুয়াল টু হয় সিভি ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর।
এখন আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু সিভি হয়, আমরা জানি তো কিউ ইজ ইকুয়াল টু সিভি হয়। তাহলে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর যদি বের করতে হয় তাহলে চার্জকে আমাকে সি দিয়ে ভাগ করতে হবে। আর যদি চার্জকে আমি যদি এটাকে যদি সি দিয়ে ভাগ করি তাহলে আমি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর পাবো। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু দাঁড়াবে, তুমি যদি এটাকে সি দিয়ে ভাগ করো তাহলে ভি পড়ে থাকছে, তাহলে ভি ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর পড়ে থাকছে। এবারে আমাকে যদি কারেন্ট পেতে হয়, আমি জানি কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত হয়, কারেন্ট আই ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ডিটি হয়। কারেন্ট আই ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ডিটি হয়। অর্থাৎ একে যদি আমি টাইমের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে, লক্ষ্য করে দেখো, সিভিটা তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। এইটার ডেরিভেটিভ কত হবে, এইটার ডেরিভেটিভ হবে মাইনাস অফ ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর। আর টি এর সঙ্গে যে টার্মটা, যে কনস্ট্যান্টটা গুণ হয়ে আছে সেটা আলাদা করে গুণ হয়ে নিচের দিকে নামবে, অর্থাৎ মাইনাস অফ 1 বাই সি আর, এটাই তো গুণ হয়ে আছে। আবার লক্ষ্য করে দেখো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কারেন্টের যে এক্সপ্রেশন আই পাবো, আই ইজ ইকুয়াল টু হবে এখান থেকে সি কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে ভি বাই আর ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি কারেন্টের এক্সপ্রেশন আই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভি বাই আর ইজ ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি ডিভাইডেড বাই সি আর। এই জিনিসটা আমার পড়ে থাকছে। তার মানে আমাকে এই এক্সপ্রেশন, মানে চার্জ অ্যাক্রস ক্যাপাসিটরের এক্সপ্রেশন, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরের এক্সপ্রেশন, আর ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো একটা টাইম টিতে কত পরিমাণ চার্জ যাবে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে আমি এই সমস্ত ইনফরমেশনগুলো এরপরে নিচে নিচে লিখতে থাকবো। তার আগে এই এক্সপ্রেশনটা কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে নোট ডাউন করতে হবে। তাহলে এখান থেকে আমরা দুটো কেস নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এবারে তোমরা এই তিনটে ইকুয়েশন রয়েছে, এখানে তুমি টি ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দেখো, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে দেখো। আমি আমার মতো করে বসাচ্ছি। যদি আমি টি ইজ ইকুয়াল টু 0 বসাই তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমার 0 আসছে। কেন 0 আসবে? কারণ ই টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়, 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। সিমিলারলি টি ইজ ইকুয়াল টু 0 বসালে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর ভিসি ইজ ইকুয়াল টু আমার 0 আসছে। আবার আই ইজ ইকুয়াল টু, দেখো ই টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হচ্ছে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হচ্ছে। সিমিলারলি তুমি যদি টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি এই তিনটে এক্সপ্রেশনে যদি বসাও তাহলে কত হচ্ছে দেখো, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি যদি বসাও তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু সিভি হচ্ছে। তাহলে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে কিউ ইজ ইকুয়াল টু সিভি হচ্ছে। সিমিলারলি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ভিসি ইজ ইকুয়াল টু ভি হচ্ছে। সিমিলারলি কারেন্ট আই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এখন এইখান থেকে বোঝা যাচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ভিসি প্লাস ভিআর। এখন যদি এখানে লক্ষ্য করে দেখো ভিসি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, যদি ভিসি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্সটা ভি হবে, অর্থাৎ পুরোপুরি ভোল্টেজ কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে নেবে। যদি পুরোপুরি ভোল্টেজ যদি রেজিস্ট্যান্স নিয়ে নেয় তাহলে যদি দেখো, যদি ভিআর ইজ ইকুয়াল টু ম্যাক্স হয়, ভিআর ইজ ইকুয়াল টু যদি ম্যাক্স হয় তাহলে কারেন্টটাও তো আমার ম্যাক্সিমামই হবে। স্বাভাবিক কারেন্ট ম্যাক্সিমাম হবে, কেন? কারণ ওহমের সূত্র অনুসারে ভি ইজ ইকুয়াল টু আইআর হয়। যেহেতু ভিআর ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম তাহলে আইআর ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। আর যেহেতু ভিআর ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম, রোধের মান তো ম্যাক্সিমাম হওয়া সম্ভব নয়, কারণ রোধটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কারেন্টের মান ম্যাক্সিমাম হবে। সিমিলারলি যখন ভিসি ইজ ইকুয়াল টু 0, যখন ভিসি ইজ ইকুয়াল টু ভি হয়ে যাচ্ছে, যখন ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটারটা যখন ভি হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো ভোল্টেজ যদি ক্যাপাসিটার একাই নিয়ে নেয় তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। তাহলে আই আর ইজ ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আই ইজ ইকুয়াল টু 0 আসবে। কেন? কারণ রেজিস্ট্যান্সের মান কখনো 0 করা পসিবল নয়। আবার লক্ষ্য করে দেখো, যদি ভিসি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হয়, আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু সিভি হয়।
যদি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ম্যাক্সিমাম হয় তাহলে চার্জটাও তো ম্যাক্সিমাম হবে, যদি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার যদি ম্যাক্সিমাম হয় তাহলে চার্জটাও ম্যাক্সিমাম হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি সময়ের পরে চার্জ অ্যাক্রস ক্যাপাসিটারটা কি হবে, ম্যাক্সিমাম হবে। আর স্বাভাবিক তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যত সময় টাইম ইজ ইকুয়াল টু যখন জিরো ছিল তখন মাইনাস টার্মের মানটা জিরো হচ্ছিল, তখন কিউ ইজ ইকুয়াল টু সিভি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হচ্ছিল। তাহলে এখান থেকে বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ ম্যাক্স ইন্টু ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর। এইখান থেকেও বুঝতে পারছি ভিসি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিম্যাক্স ইন্টু ওয়ান মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর। এইখান থেকেও বুঝতে পারছি আই ইজ ইকুয়াল টু কত আসছে, আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর। তাহলে এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে এইগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছো? এবারে যখন টি ইজ ইকুয়াল টু জিরো ছিল তখন ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম হচ্ছিল, তখন ভিসি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছিল, অর্থাৎ ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের অ্যাক্রসে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছিল না। তার মানে কি এই ক্যাপাসিটার একটা শর্ট সার্কিট পাথের মতো বিহেভ করছিল, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে ক্যাপাসিটার বিহেভ করবে, ক্যাপাসিটার বিহেভ as short circuit path, অন্যদিকে যখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি ছিল তখন ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু জিরো হওয়ার জন্য আই ইজ ইকুয়াল টু জিরো হচ্ছিল। এখন তুমি বলো সার্কিটে কারেন্টের মান কখন জিরো হবে? তাহলে এই যে ক্যাপাসিটার ছিল এই ক্যাপাসিটারটাকে যদি ওপেন সার্কিটের মতো করে যদি ট্রিট করি, অর্থাৎ এইখানে যদি কিছু না থাকে স্বাভাবিক কারেন্ট তো যাওয়া সম্ভব নয়, তাই জন্য টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি সময় পরে ক্যাপাসিটার কার মতো বিহেভ করবে, ক্যাপাসিটার বিহেভ অ্যাজ ওপেন সার্কিট পাথ। তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু তোমাকে কিন্তু একদম মুখস্থ আকারে রাখতে হবে। তাহলে আমার দেখো এখানে একটা পয়েন্ট ক্লিয়ার, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 3, 4, এই 4টে পয়েন্ট কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। এটা নোট ডাউন করে নাও। এবারে আমরা ডিসকাস করব ডিসচার্জিং অফ ক্যাপাসিটার। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা চার্জিং অফ ক্যাপাসিটার করছিলাম, সেখানে কিন্তু একটা ক্যাপাসিটারকে রেজিস্ট্যান্সের মাধ্যমে কোনো একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছিল, অর্থাৎ সেখানে ক্যাপাসিটার চার্জ হচ্ছিল। এখানে কি করেছি দেখো, ক্যাপাসিটার রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, ব্যাটারিও কানেক্ট করা রয়েছে, কিন্তু ব্যাটারির সাথে একটা কি লাগিয়ে দিয়েছি। আমি ধরে নিচ্ছি যে ক্যাপাসিটারকে চার্জ করা হয়ে গেছে। এখন আমি যদি কিটাকে ডিসকানেক্ট করে দিই তাহলে স্বাভাবিক এর মধ্য দিয়ে তো কোনো কারেন্ট যাবে না। আর যদি ক্যাপাসিটার ফুললি চার্জ অবস্থায় থাকে তাহলে ইনিশিয়ালি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ভিসি ইজ ইকুয়াল টু কত ছিল, ভি ছিল। তুমি দেখছিলে যে টি ইজ যখন আমরা চার্জিং অফ ক্যাপাসিটার করেছিলাম যখন দেখেছিলাম টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি সময়ে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ভিসি ইজ ইকুয়াল টু ভি হচ্ছিল, আর টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি সময়ে চার্জ অ্যাক্রস ক্যাপাসিটার কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স হচ্ছিল, আর যার মানটা কত হচ্ছিল, সি ইন্টু ভি হচ্ছিল। লক্ষ্য করে দেখো। এবারে আমি যদি কিটাকে ডিসকানেক্ট করে দিই তাহলে চার্জটা এর মধ্য দিয়ে না গিয়ে এর মধ্য দিয়ে ফ্লো করবে। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছো? এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ডিফারেন্স ভি রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স ভি রয়েছে, আর সেই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে। এখন যেহেতু এর সাথে ব্যাটারির কোনো ডাইরেক্ট কানেকশন নেই, আর এর মধ্যে যে চার্জ ছিল, চার্জ থাকার জন্য ভোল্টেজ ডিফারেন্স ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, সেটা ভিসি ইজ ইকুয়াল টু ভি ছিল। এখন এর পোটেনশিয়াল ডিফারেন্স থাকার জন্য এর মধ্যে যে চার্জ ছিল সেটা কিন্তু ডিসচার্জ হচ্ছে এই রেজিস্ট্যান্সের মাধ্যমে।
এখন ডিসচার্জ যদি হয় তাহলে স্বাভাবিক ক্যাপাসিটরের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে চার্জের পরিমাণ কমতে থাকবে। চার্জের পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে চার্জের পরিমাণ যত সময় বাড়বে, তোমার যত সময় বাড়বে তত চার্জের পরিমাণ কমতে থাকবে। আর চার্জের মান কমলে তাহলে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরের মানটাও কিন্তু কমতে থাকবে। এখন কী রকম আকারে কমবে, কীভাবে কমবে, এটা তো তোমাকে বুঝতে হবে। তার জন্য আমি এইখানে ইকুয়েশন ডেরাইভ করেছি। আগে কি হচ্ছিল, আগে ভিসি প্লাস ভিআর ইজ ইকুয়াল টু ভি হচ্ছিল। যখন চার্জিং অফ ক্যাপাসিটর পড়েছিলাম তখন ভিসি প্লাস ভিআর ইজ ইকুয়াল টু ভি হচ্ছিল। এখন তো ব্যাটারিকে আমি ডিসকানেক্ট করে দিয়েছি। ব্যাটারি যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে ভিসি প্লাস ভিআর ইজ ইকুয়াল টু ভি না লিখে ভিসি প্লাস ভিআর ইজ ইকুয়াল টু 0 করবো। আর বাদবাকি তোমার যেমনটা চার্জিং অফ ক্যাপাসিটরে পড়েছিলাম তেমনটা কিন্তু ডিসচার্জিং অফ ক্যাপাসিটরে পড়ছি। ভিসি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, ভিআর ইজ ইকুয়াল টু আইআর, এমনি করে নর্মাল করে গেছি। তারপরে আলটিমেট আমার এই সম্পর্কটি এসেছে। এখন কোনো একটা ইনস্ট্যান্টে আমাকে যদি টাইমের সঙ্গে চার্জের ভেরিয়েশন যদি করতে হয় তাহলে আমাকে স্বাভাবিক এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। টি ইজ ইকুয়াল টু 0 সময়ে চার্জ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ছিল, সেটাকে আমি কিউ ম্যাক্স লিখতে পারি। আর কিউ ম্যাক্সের মান তো সিভি তোমরা জানো। আর যে কোনো সময় টিতে চার্জ কত ছিল সেটা যদি জানতে হয় তাহলে ইন্টিগ্রেশনটা আমি যদি পুরোপুরি করি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। এখন ইন্টিগ্রেশনটা কীভাবে হচ্ছে সেটা আমি আর বলছি না, কারণ আগের যে চার্জিং অফ ক্যাপাসিটর পড়েছিলাম সেখানে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো এই ইন্টিগ্রেশনটা করে যে রেজাল্ট আমার আসবে সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ সময়ের মান যত বাড়ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জ তত কমছে, অর্থাৎ সময়ের মান যত বাড়ছে আস্তে আস্তে ক্যাপাসিটরের মধ্যে চার্জটা কিন্তু ডিক্রিজ করছে। দেখো এটা কিন্তু আমরা থিওরিটিক্যালি বুঝেছিলাম, কিন্তু ম্যাথামেটিক্যালি কীভাবে ডিক্রিজ করে সেটা আমরা ডেরাইভ করে এখানে দেখলাম। তাহলে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংও হলো আর ম্যাথামেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংও হলো। এবারে তুমি যদি কোনো একটা স্পেসিফিক মুহূর্ত টিতে যদি চার্জ অ্যাক্রস ক্যাপাসিটর যদি পেয়ে যাও তাহলে এই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করে তুমি কারেন্টের মান পেয়ে যাবে। কারেন্টের মান ডেরিভেটিভ করলে ইজিলি আসবে। তুমি দেখো না ইনিশিয়ালি কী ছিল, ইনিশিয়ালি ভিসি ইজ ইকুয়াল টু ভি ছিল। এই ধরো এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এটা যদি পজিটিভ হয় তাহলে ঘুরে এটাও হচ্ছে পজিটিভ, আর এটা নেগেটিভ যদি হয় তাহলে ঘুরে এটাও হচ্ছে নেগেটিভ। তার মানে কি এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে ভিসি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভিআর। তুমি স্বাভাবিক তাই তো হচ্ছে, এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই তো এর মধ্যে যে পড়ছে, কারণ টোটাল ভোল্টেজটা তো নেই, এটা প্লাস আর এর সঙ্গে ডাইরেক্ট কানেকশন করা আছে রেজিস্ট্যান্সের এই প্রান্তের, এটা মাইনাস আর এর সাথে ডাইরেক্ট কানেকশন করা আছে রেজিস্ট্যান্সের এই প্রান্তের। তাহলে স্বাভাবিক এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই তো এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে, অবশ্যই নেগেটিভ ইন নেচার হচ্ছে। নেগেটিভ ইন নেচার কেন হচ্ছে এটা বুঝতে পেরেছো। আর ইনিশিয়ালি ভিসি এর মানটা খুব বেশি হওয়ার জন্য ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্সও খুব বেশি হচ্ছে, তাই না? ইনিশিয়ালি ভিসি এর মান ম্যাক্সিমাম হওয়ার জন্য ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্সও ম্যাক্সিমাম হচ্ছে। আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স বেশি হওয়ার জন্য স্বাভাবিক কারেন্ট টি ইজ ইকুয়াল টু 0 সময়ে আই ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হচ্ছে। দেখো আমি কিন্তু থিওরিটিক্যালি ব্যাপারটা বুঝছি। টি ইজ ইকুয়াল টু 0 সময়ে ভিসি এর মান ম্যাক্সিমাম ছিল, আর ভিসি এর মান ম্যাক্সিমাম হওয়ার জন্য এই ইকুয়েশন থেকে বলতে পারছি ভিআর এর মান ম্যাক্সিমাম ছিল, আর ভিআর এর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে আই এর মান ম্যাক্সিমাম হবে। এটা আমরা থিওরিটিক্যালি বুঝলাম, কিন্তু ম্যাথামেটিক্যালি যদি আমাকে বুঝতে হয় তাহলে তুমি এটাকে ডেরিভেটিভ করে ইজিলি এখান থেকে ডেরিভেটিভ করে ইজিলি কারেন্টের এক্সপ্রেশন পাচ্ছ। আর কারেন্টের এক্সপ্রেশন যদি পেয়ে যাও, তুমি যদি টি ইজ ইকুয়াল টু 0 বসাও তাহলে ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স পাচ্ছ। ঠিক আছে, এবারে তোমাকে যদি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর যদি করতে হয় তাহলে সিম্পল এই ইকুয়েশনকে সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি এটা পেয়ে যাবে। তো এই হচ্ছে গল্প, নতুন করে বোঝার মতো কিছু নেই। ঠিক আছে, এবারে দেখো আমি তো তোমাদেরকে চার্জিং অফ ক্যাপাসিটর এবং ডিসচার্জিং অফ ক্যাপাসিটর বললাম, কিন্তু এর গ্রাফিক্যাল ভেরিয়েশনগুলো বলিনি। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন করিয়েছি, গ্রাফিক্যাল ভেরিয়েশন বলিনি। গ্রাফিক্যাল ভেরিয়েশন আমাকে বুঝতে হবে। তার আগে তোমাদেরকে একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন বলছি যেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থটা কি? তোমাদেরকে এখনো টাইম কনস্ট্যান্ট সম্পর্কে বলা হয়নি, তোমাকে একটা জিনিস মুখস্থ রাখবে। দেখো আমি কিন্তু রাফ করছি, হ্যাঁ। মুখস্থ রাখবে 1/e, মুখস্থ রাখবে 1/e ইজ ইকুয়াল টু 0.37 হয়, আর 1 মাইনাস 1/e ইজ ইকুয়াল টু 0.63 হয়। এটা তোমাকে খেয়াল রাখতে হবে।
1/e ইজ ইকুয়াল টু 0.37 হবে, আর 1 মাইনাস 1/e ইজ ইকুয়াল টু 0.63 হবে। এই ফ্যাকচুয়াল ইনফরমেশন তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এটা এখন কাজে আসবে। পরের স্লাইডে করাচ্ছি, নোট ডাউন করে নাও। চার্জিং অফ ক্যাপাসিটার অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার কিন্তু ভালোভাবে ডিসকাশন হলো। এবারে অনেকের কি হয়, চার্জিং আর ডিসচার্জিংয়ের মধ্যে যে এক্সপ্রেশনগুলো রয়েছিল না, চার্জের সাথে তার টাইমের এক্সপ্রেশন কী ছিল, ভোল্টেজের সঙ্গে সময়ের যে রিলেশন সেটা কী ছিল, এটা অনেক ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। চার্জিংয়ের ক্ষেত্রে কী হয়, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কী হয়। তাই জন্য আমি তোমাদেরকে কম্প্যারেটিভ ডিসকাশন করে দিচ্ছি। চার্জিংয়ের ক্ষেত্রে কী ছিল, চার্জিংয়ের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর ছিল। স্বাভাবিক, তুমি এইভাবে মনে রাখতে পারো। দেখো, যখন তুমি কোনো একটা ক্যাপাসিটারকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছো, সঙ্গে সঙ্গে তো আর ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ ম্যাক্সিমাম হবে না, চার্জ জমবে আস্তে আস্তে। আস্তে আস্তে যদি চার্জ জমে তাহলে ভোল্টেজটাও তো আস্তে আস্তে বাড়বে। তাহলে দেখো না, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু চার্জের মানটা আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কি হচ্ছিল, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর হচ্ছিল। ঠিক আছে, এবারে কিউ এর যা এক্সপ্রেশন, ভি ইজ ইকুয়াল টু ভিসি ইজ ইকুয়াল টু ভি ইন্টু 1 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর হচ্ছিল। ঠিক আছে, সি দিয়ে ভাগ করলে এটা হবে, আর সিম্পল এখানেও সি দিয়ে ভাগ করলে ভিসি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্সকে ভি লিখছি ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর হচ্ছিল। নতুনভাবে বোঝার মতো কিছু নেই। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু কত হচ্ছিল, আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর হচ্ছিল। এখানেও আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সিআর হচ্ছিল। কিন্তু এটাকে যদি ডেরিভেটিভ করো, এখানে মাইনাস একটা সাইন আসবে। মাইনাস সাইনটা এটাই প্রকাশ করছে যে কারেন্ট কিন্তু অপোজিট ডাইরেকশনে ফ্লো করবে। ঠিক আছে, তুমি যদি এটাকে ডেরিভেটিভ করো, একটা মাইনাস সাইন পাবে। মাইনাস রিপ্রেজেন্ট করছে ডিসচার্জিং অফ ক্যাপাসিটার, আর কিছু না। ঠিক আছে, এবারে তুমি লক্ষ্য করে দেখো, এখানে লিখে দিই কিউ ম্যাক্স ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। এইখানে লিখে দিই কিউ ম্যাক্স ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। লক্ষ্য করে দেখো, এই যে টি বাই সিআর টার্মটা আছে না, টি বাই সিআর, এই টি বাই সিআর তো ডাইমেনশন লেস হবে। এই টি বাই সিআর ডাইমেনশন লেস হওয়া উচিত, স্বাভাবিক। ই টু দ্য পাওয়ার সামথিং, সেটা তো ডাইমেনশন লেস হবে। তাহলে যদি ডাইমেনশন লেস হতে হয়, তাহলে উপরে যেহেতু টাইম আছে, তাহলে সিআর মানেও কিন্তু টাইমকে প্রকাশ করতে হবে। তাই জন্য সিআরকে বলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট, এইখানেও সিআর মানে হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এবারে লক্ষ্য করে দেখো, টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন কি হবে। তুমি যদি টি ইজ ইকুয়াল টু সিআর বসিয়ে দাও, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত আসছে, কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স ইন্টু 1 মাইনাস টি এর জায়গায় সিআর বসালে ই টু দ্য পাওয়ার মাইনাস 1 আসছে, আর ই টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে 1 মাইনাস 1 বাই ই আসবে। ঠিক আছে, ই টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই ই আসবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স ইন্টু 1 মাইনাস 1 বাই ই আসবে। আর এইমাত্র একটু আগে মুখস্থ করালাম যে 1 মাইনাস 1 বাই ই মানে হচ্ছে 0.63 ইন্টু কিউ ম্যাক্স। এইখানেও যদি তুমি টি ইজ ইকুয়াল টু সিআর বসিয়ে দাও, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই ই আসবে। আর 1 বাই ই মানে হচ্ছে 0.37 ইন্টু কিউ ম্যাক্স। তার মানে টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন এর ক্ষেত্রে চার্জিং অফ ক্যাপাসিটরের ক্ষেত্রে যা হবে, ডিসচার্জিং অফ ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু তা হবে না। দেখো, টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন হচ্ছে যে সময় পরে ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জ ম্যাক্সিমাম চার্জের 0.63 গুণ হয় বা ম্যাক্সিমাম চার্জের 63% হয়,
সেটাকেই বলবো টাইম কনস্ট্যান্ট অফ ক্যাপাসিটর। দেখো চার্জিংয়ের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন কি হবে, যদি টি ইজ ইকুয়াল টু সিআর হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু 0.63 কিউ ম্যাক্স হচ্ছে, অর্থাৎ চার্জিংয়ের ক্ষেত্রে যে সময় পরে ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জিংয়ের ক্ষেত্রে যে সময় পরে ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জ ম্যাক্সিমাম চার্জের 0.63 গুণ বা ম্যাক্সিমাম চার্জের 63% হয়, সেই সময়কেই কিন্তু ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট বলা হয়। কিন্তু ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কি হবে, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে যে সময় পরে একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জ ম্যাক্সিমাম চার্জ থেকে কমে 37%-এ নেমে আসে বা 0.37 গুণে নেমে আসে, সেটাকেই বলা হবে টাইম কনস্ট্যান্ট অফ এ ক্যাপাসিটর। তাহলে চার্জিংয়ের ক্ষেত্রে মানে যা হবে, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু মানে সেটা হবে না। তোমরা কিন্তু একটু সার্চ করে ডেফিনেশনটা লিখে নেবে, আমি কিন্তু ইচ্ছে করে লেখালাম না, বা আমি বললাম সেটা শুনে শুনে যেটুকু লিখতে পারছো লিখে নাও, বইয়ের সাহায্য নেবে, আমি কিন্তু বলে দিলাম না। একটু তোমরা নিজেরা পরিশ্রম করো, আমি আমার তরফ থেকে যতটুকু পরিশ্রম করা যায় আমি কিন্তু করছি, ঠিক আছে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 63% হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রে, আর ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু 37% হচ্ছে। এবারে তোমাকে কার্ভ বুঝতে হবে, কার্ভগুলো কীরকম হচ্ছে তুমি লক্ষ্য করে দেখো। টি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট সময়ে পরে কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স হচ্ছে। তাহলে তোমাকে যদি কিউ এর যদি কার্ভ যদি টানতে বলে, কিউ ভার্সেস টাইমের যদি কার্ভ যদি তোমাকে টানতে বলা হয়, কীরকম কার্ভ দেখতে হবে, এইদিকে এঁকেছি কিউ, এইদিকে এঁকেছি টাইম টি। যখন টি ইজ ইকুয়াল টু 0 ছিল তখন চার্জও 0 ছিল, আর যখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, দেখো টি ইজ ইকুয়াল টু 0-তে চার্জ কিউ ইজ ইকুয়াল টু 0 ছিল, টি ইজ ইকুয়াল টু যখন ইনফিনিটি হলো তখন চার্জ কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স হলো, আর কিউ ম্যাক্স মানেই সিভি, ঠিক আছে। তাহলে এইখানে যে কার্ভটা হবে সেটা দেখতে কিন্তু এরকম টাইপের হবে। এই যে লাইনটা, এটা কিন্তু সিভিকে প্রকাশ করছে, সিভি মানেই হচ্ছে কিউ ম্যাক্স, ঠিক আছে। কিন্তু ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কার্ভটা দেখতে কেমন হবে, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কার্ভ দেখতে, দাঁড়াও, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কার্ভ দেখতে কেমন হবে, দেখো সময়ের সঙ্গে সঙ্গে চার্জের মান তো কমছে, টি ইজ ইকুয়াল টু 0-তে কিউ ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স বা সিভি ছিল, কিউ ম্যাক্স বলতে পারো বা সিভি বলতে পারো। আর টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি সময় পরে চার্জ কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে গিয়েছিল, তাহলে এইখানে কার্ভ দেখতে কিন্তু এরকম নামবে। এই যে লাইনটা, এটা কিন্তু সিভিকে প্রকাশ করবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এবার তুমি লক্ষ্য করে দেখো, কিউ এর যে এক্সপ্রেশন, ভি এর তো আইডেন্টিক্যাল এক্সপ্রেশন, তাহলে কিউ এর কার্ভ যা হবে ভি এর কার্ভ কিন্তু একদম আইডেন্টিক্যাল হবে। এইখানেও কিউ এর কার্ভ যেমন হবে ভি এর কার্ভ কিন্তু এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এবারে লক্ষ্য করে দেখো, এইখানে চার্জিংয়ের ক্ষেত্রে আই এর যা এক্সপ্রেশন, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে আই এর সেম এক্সপ্রেশন। তাহলে আমি যদি এইখানে দেখো, আর বোর্ডে জায়গা নেই তো তাই জন্য আমাকে ছোট্ট করেই আঁকতে হবে। দেখো চার্জিংয়ের ক্ষেত্রে, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে দেখো কারেন্ট যেহেতু অপোজিট ডাইরেকশনে হচ্ছে, তাহলে এইখানে কার্ভ দেখতে এরকম টাইপের হবে, এটা কিন্তু আই ম্যাক্সকে প্রকাশ করবে। দেখো এটা যদি আই হয়, এটা যদি টি হয়, তাহলে যেহেতু মাইনাস সাইনটা রয়েছে তাহলে কার্ভটা এখানে নিচ থেকে স্টার্ট হয়েছে। অন্যদিকে আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ টি বাই সি আর, তাহলে এইখানে তুমি দেখো না, টি ইজ ইকুয়াল টু 0 যখন ছিল তখন আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ছিল, আর টি ইজ ইকুয়াল টু যখন ইনফিনিটি হয়ে গেল তখন আই ইজ ইকুয়াল টু 0 ছিল। তাহলে কার্ভ দেখতে এখানে কিন্তু এরকম টাইপের দেখতে হবে, এটাও কিন্তু আই ম্যাক্সকে প্রকাশ করছে। দেখো আমার বোর্ডে কিন্তু জায়গা নেই, তোমরা কিন্তু ভালো করে খাতায় করবে, আমি যেমন তেমন করে করলাম বলে তুমি যেমন তেমন করে করে দেবে না, তাও যতটা পরিষ্কার পরিচ্ছন্ন লেখা যায় ততটা পরিষ্কার পরিচ্ছন্ন লেখার আমি চেষ্টা করছি। খাতাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা খুব প্রয়োজন, ঠিক আছে, না হলে যদি খাতা পরিষ্কার হয় তাহলে তোমাদের পড়ার মোটিভেশনটাও কিন্তু খুব ভালো থাকবে। যাই হোক, তো চার্জিং ডিসচার্জিং থেকে যা ছিল আমি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে দিয়েছি, এবার তোমাদের রিভিশনের পালা, তোমাদেরকে রিভিশন করতে হবে।